হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পেজ ডেইলি ভ্লগ। সন্ধ্যার নাস্তার পরে কিছু বাসন জমা হয়েছিল, এগুলা ধুয়ে নিচ্ছিলাম। আর একটু মুরগি বের করেছি, বিরিয়ানি রান্না করবো এই জন্য। আর খাবার টেবিলটা নোংরা হয়েছিল, এটা পরিষ্কার করে মুছে নিলাম। আর রাইস কুকারটা কয়েকদিন ধরে বাইরে ছিল, পরিষ্কার করলাম। আর এখানে গরম পানি বসিয়ে দিয়েছি। আর মুরগিটা লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব, যেন ওর মধ্যে মশলাটা ঢুকে যায়। আর মুরগিটা একটু ভেজে বিরিয়ানিটা রান্না করব, যেহেতু ফার্মের মুরগি, না ভাজলে ভালো লাগবে না। আর ফ্রিজ থেকে কিছু মশলা বের করে নিলাম, আদা বাটা, আর এখানে জিরা বাটা, আর রসুন বাটা ছিল। আর বাইরে থেকে কিনে এনেছি বিরিয়ানির মশলা, ওটা ইউজ করব। এই মশলাগুলো রেডি করছিলাম। আর এখানে মুরগিগুলো ভাজতে দিয়েছি, দেখেন। মুরগিগুলো একটু লালচে করে ভেজে নিব। ভেজে উঠিয়ে নিয়ে এখানে মশলাটা আমি রেডি করব। গুঁড়া মশলার সাথে একটু বাটা মশলা না দিলে হবে না, এই জন্য আমি এখানে একটা বলে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা নিয়েছি। আর গুঁড়া মশলাটা এর মধ্যে অ্যাড করব। গুঁড়া মশলাটা একটু পানি দিতে হবে, শুকনা ভাবটা ঠিক হয়। তো গুঁড়া মশলাটা আমি ঢেলে নিচ্ছিলাম। মশলাটা রেডি থাকলে রান্নাটা খুব সহজে হয়ে যায়, সময় লাগে না, এই জন্য মশলাটা আগে রেডি করে নিলাম। তো এখন মশলাটা রেডি করে আমি রান্নায় চলে যাব। আর বিরিয়ানিটা সবাই পছন্দ করে, বাচ্চারা সবাই বিরিয়ানি খেতে চায়, মাঝে মাঝেই রান্না করা হয়। আর আজকে রাতের জন্য অল্প পরিমাণে রান্না করব, বেশিটা রান্না করব না। এই জন্য মশলাটাই তো আমার রেডি হয়ে গিয়েছে। রেডি করে এটা রেখে দিয়ে আমি এখন রান্নায় চলে যাব। রেডিমেড মশলা থাকায় আমাদের খুবই সুবিধা হয়, খুব সহজে রান্না করা যায়। আর বিরিয়ানিটা সবারই পছন্দ, কম বেশি সবাই খেতে চায়। তো এখন থাই প্যানে একটু তেল দিয়ে এর মধ্যে মশলাটা আমি ঢেলে দেবো। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে এখন মশলাটা আমি এর মধ্যে সম্পূর্ণ ঢেলে দিলাম। মশলাটা একটু ঘন হবে, নাড়তে হবে। নাড়াচাড়া করতে করতে যখন একটু কষানো হবে, তখন আমি এর মধ্যে মাংসটা অ্যাড করব। এই তো দেখতে পাচ্ছেন মশলার কালারটা এখনও চেঞ্জ হয় নাই, এটা একটু ফুটবে, সময় লাগবে। মশলাটা রেডি হয়ে গেলে এর মধ্যে আমি এখন মাংসগুলা দিয়ে দিলাম। মাংসগুলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ঢেকে এটা কষিয়ে নেব। আর বিরিয়ানিটা আজকে আমি একটু শর্টকাটে রান্না করব। অন্য সময় আমি চালটা আগে ভেজে নেই, আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করতে চাচ্ছি, কারণ এতটা আমার হাতে সময় নাই। আমার ছোট বাচ্চাকে পড়াশোনা করাতে হবে। আর মা যদি না পড়ায় তাহলে বাচ্চা অনেকটাই পিছায় যাবে, এজন্য ওকে আমি পড়তে বসাবো। তো আমি এখানে মাংসটা কষিয়ে এর মধ্যে একবার চালটা অ্যাড করে দিয়ে দিব। আর বেশিটা রান্না করব না, 2 পটের মতো রান্না করলেই হবে। তো এখানে আমি চালটা মেপে নিচ্ছিলাম। এক সময় কিছুই পারতাম না রান্না বান্না, অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। বাবা মার একমাত্র মেয়ে ছিলাম, এই জন্য কখনো কিছু করি নাই। এই তো এখন আমি মাংসটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে ধুয়ে রাখা চালটা অ্যাড করব, একবারে হয়ে যাবে। এই তো চালটা আমি ঢেলে দিচ্ছিলাম। তো চালটা ঢেলে দিয়ে একটু কষিয়ে নেব। এভাবে কষিয়ে রান্না করতে হবে, বেশিক্ষণ সময় লাগবে না। আর এর মধ্যে ছোট বাচ্চাটা কয়েকবার এসে জ্বালিয়েছে, ও শরীরটা ততটা ভালো না, ঠান্ডা লেগেছে। আর বাচ্চাটার শরীরে অনেকটাই গরম, ফ্যান না ছাড়লেও সে ঘুমাতেই চায় না, কিন্তু ফ্যানের বাতাসে ঠান্ডা লেগে যায়। এখন অল্প অল্প ঠান্ডা পড়তেছে,
এই জন্য বাচ্চাটা কথা শুনে না। তো এখানে চালটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে লেবু আর দুধ দিয়ে একটু টক দই বানিয়ে নিচ্ছিলাম। টক দই ছাড়া তো বিরিয়ানি হবেই না। তো এখানে চালটা কষিয়ে এর মধ্যে আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম। এই পানিটা সম্পূর্ণ চালের মধ্যে ঢেলে দিব, এই জন্য আমি অন্য একটা হাঁড়িতে চালটা ঢেলে নিয়েছি আর গরম পানিটা মাপ মতো দিয়ে দিয়েছি। তো এখানে চাল আর মাংসটা একটু মিক্সড করে নিতে হবে, আর যেহেতু গরম পানি দিয়েছি বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। আর এখানে আমি টক দইটা সম্পূর্ণ মিলাই নিলাম। আর আরিয়া তো নতুন লেখাপড়া শিখছে, এই জন্য ওকে বই খাতা অনেকটাই কিনে দিয়েছি, ইচ্ছে মতো আঁকে লিখে। আর একটু একটু স্কুলে যাওয়া আসা করলে অনেকটা শিখে যাবে। আর ফার্স্ট টাইম পড়া শিখতে একটু বাচ্চাদের অনেকটা সময় দিতে হয়, ওরা ভুল করবে শিখবে। আর এখন তো বয়সই হয় না লেখাপড়া করার, ছোট বাচ্চার উপর চাপ দেওয়া ঠিক হবে না। কিছু কিছু লিখতে পারে, বাংলা অক্ষর তো একদমই লিখতে পারে না, লিখতেই চায় না। কিছু কিছু অক্ষর যায় লিখে, ওর মন খুশি মতো যেটা পড়বে সেটাই, ওর ওপর চাপ দেওয়া ঠিক হবে না। আর এখানে যেয়ে দেখি বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আমি নেড়ে দিচ্ছিলাম। আর এটা একটু তাওয়ার উপর বসিয়ে দিয়েছি, গরম অবস্থায় এটা হয়ে যাবে। আবার ঢেকে দিলাম, তারপর কিছুক্ষণ পরে আবার নাড়লাম। বিরিয়ানিটা অনেকটাই গন্ধ ছড়িয়েছে, জানি না খেতে কেমন হবে। মোটামুটি রান্না করছি, আর এই তো বাচ্চারা খেতে চলে এসেছে। আর ছোটো বাচ্চাটাকে একটু খাওয়াই দিচ্ছিলাম, আর ওর ঠান্ডা লাগছে বলেও কিছুই খাবে না। আর বাচ্চা বাবাও চলে এসেছে, কিছুটা সবজি কিনে এনেছে বাজার থেকে। সবজিগুলো আমি পরিষ্কার করে রেখে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিব। আর শাকগুলো বেছে রাখবো, না হলে পানি থাকে শাকে অনেক, নষ্ট হয়ে যাবে। কিছুটা করলা নিয়ে এসেছে, আর ধনিয়া পাতা, পটল আর মিষ্টি কুমড়া। ছোট বেবিটার অনেকটাই পছন্দ মিষ্টি কুমড়া। আর কিছু আলু এনেছে, বর্তমানে আলুর দামটা অনেক বেশি। আর আমি রাতে ভাজিটা করে রাখি, কারণ সকালে আমার দেরি হয়ে যায়, এই জন্য ভাজিটা কেটে আমি লবণ মাখিয়ে রেখেছি। সকালে শুধু রুটি করব। আর আমার বড় মেয়ে এখানে একটা মাথার জন্য কী যেন বানিয়েছে, ও বলছিল এটা ক্রাউন। এখনকার বাচ্চারা তো মোবাইল দেখে অনেক কিছু বানিয়ে ফেলে। আর এর আগে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, ওখান থেকে ও ময়ূরের পাংখা নিয়ে এসেছে। আর এখানে দেখেন পশু পাখিগুলো অনেক সুন্দর। আমরা চিড়িয়াখানা যখন ঘুরতে গিয়েছিলাম তখনকার কিছু পিক দিয়ে দিয়েছি। আর এখানে অনেক মানুষের সমাগম ছিল, সবাই ঘুরতেছে। চিড়িয়াখানার ভিতরে খাবারের দাম অনেকটাই বেশি, এই জন্য আমরা বাইরে থেকে কিনে ঢুকেছিলাম। বাচ্চার জন্য কিছু বাদাম আর চিপস, সিঙ্গারা এগুলো নিয়ে ঢুকেছিলাম, কারণ ভিতরে কিনতে গেলে অনেক টাকা লাগবে। এই তো আমরা ঢুকে চলে এসেছি। আর এখানে কিছু পশু পাখি ছিল, বানরগুলো দেখতে ভালো লাগছিল। ছোট ছোট বানরগুলো কলা খাচ্ছিল আর পানির মধ্যে লাফায় লাফায় গোসল করছে, বাচ্চারা অনেক খুশি হচ্ছিল। আর এখানে আমরা কিছু পাখি দেখলাম এটা। আর এখানে অনেকগুলা হরিণ ছিল, অতটা গরম ছিল না। আর এখানে একটা বাঘ নীরবে বসে আছে, হরিণগুলা মনের আনন্দে খেলে বেড়াচ্ছে। ঘাস নাই তবুও কি যেন মাটি থেকে খাইতেছে। আর এখানে ময়ূরগুলা পেখম মেলে নাই, ঘুরে বেড়াচ্ছে। একটা ময়ূর পেখম মেলার চেষ্টা করছে। আরিয়া দেখে তো অনেকটাই খুশি। আরিয়া তো ওখান থেকে নামতে চাচ্ছিল না, ধরে দাঁড়িয়ে আছে। আর এখানে হাঁসগুলা একদম বগের মতো দেখতে। আরিয়া পানির কিনারে চলে গিয়েছে। আর এখানে একটা সিংহ বসেছিল, আর 3টা বাঘের বাচ্চা ছিল। আরিয়া বলছিল যে এটা বাঘের মা আর হচ্ছে বাচ্চা। আর এখানে কিছু জিরাফ দাঁড়িয়ে আছে, জিরাফগুলো দেখতে অদ্ভুত লাগে, একদম গাছের সাথে মিলানো। অনেকে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গাছের নিচে বসে আছে, কারণ অনেকটা জায়গা জুড়ে চিড়িয়াখানাটা, অনেক রাস্তা হাঁটতে হয়, হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগে, তখন মানুষ একটু রেস্ট নেয়।
অনেকে খাবারও নিয়ে এসেছে। আর এখানে কিছু কচ্ছপ দেখছিলাম। আর আমরা ওখান থেকে আমার ভাইয়ের বাসায় যাব, এই জন্য বোটানিক্যাল গার্ডেন পাশে, ওখান থেকে ওদের বাসা একদমই কাছে। এই জন্য আমরা বোটানিক্যাল গার্ডেনে ঢুকছিলাম। আর এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে আমাদের, হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছি। আর এখানে আমরা চিড়িয়াখানার ভিতরে কফি খেয়েছিলাম আর কিছু পিক উঠেছি। এখানে সবাই কুমির দেখার জন্য চেষ্টা করছে। কুমিরগুলা ভিতরে, অনেক ভিতরে ছিল পানির মধ্যে। বিভিন্ন প্রজাতির কুমির আছে ওখানে। বেলা বাড়ার সাথে সাথে অনেক মানুষ হয়ে গিয়েছে। আমরাও গিয়েছিলাম একটু সকাল সকাল। আর এখানে অন্য প্রজাতির কিছু চীনা ময়ূর ছিল, এগুলাও এখানে দাঁড়িয়ে আছে। আর সিংহটা বসে আছে। সিংহ সামনে গেলে ভয় লাগে, এই জন্য আরিয়া দূরে থেকে দেখতেছিল। পশু পাখিগুলো দেখতে বেশ ভালোই লাগে। ছোট বাচ্চারা অনেক এক্সাইটেড থাকে এগুলো দেখার জন্য। আর এখানে একটা হাতি দেখছিলাম। আর এখানে পানির মধ্যে কিছু কচ্ছপ আছে, কচ্ছপগুলো বেড়াচ্ছে। আর আমরা রাতে ছিলাম, আর আসার সময় আমরা অনেক দিনের ইচ্ছা ছিল যেন আমরা ট্রেনে উঠে আসতে পারি। আমরা মেট্রো রেলে আসছিলাম, এসে পরে বাসে উঠেছি। বাসে উঠে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম। আবার বাসে বাঘের পিকটায় আবার চলে আসলো, কেন যেন বারবার ওইগুলাই চলে আসছে চোখের সামনে। আস্তে আস্তে আমরা চিড়িয়াখানার ছবিগুলো বারবার চোখের সামনে ভাসছিল। আরিয়া তো আবার যেতে চায়, বলে বাসায় এসে কান্না করছিল, সে আবার চিড়িয়াখানা যাবে, পশু পাখি দেখবে আর তার মামার বাসায়। আর এই ভিডিওটা আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল। আমাদের বাবার বাড়িতে ধান লাগিয়েছে, ধানগুলো পেকে গিয়েছে। আমার বাবা নিজেই কাটতেছে ধান। দেখেন কি সুন্দর। আমার ভাইটা ঢাকায় থাকে, ও গিয়ে ধান কাটতেছে। ও কিন্তু কখনো মাঠের কাজ করে না, তারপর বাড়িতে যেয়ে বেশ ভালোই কাজ করতে পারে। আমাদের বাড়িতে আর একটা ভাই থাকে, কেউ থাকে না, সবাই ঢাকায় থাকে। এই তো ধানগুলো কেটে ওরা শুকিয়ে নিয়ে আসবে। ওর বাচ্চাটাও অনেক খুশি হয় গ্রামে গেলে। অনেক বাচ্চা শহরে মানুষ হয়ে গ্রামে যেতে চায় না। আমাদের ভাইয়ের বাচ্চা, আমাদের বাচ্চা অনেক খুশি হয় গ্রামে গেলে। আর এখন হালকা হালকা শীত পড়ে গিয়েছে, তো এই জন্য ওরা ঘুরতে গিয়েছে বাড়িতে। ওদের ভিডিও ছবি দেখে আমার ছোট মেয়ে তো অনেক কান্না করে বাড়ি যাওয়ার জন্য, যে আমি এখানে থাকতে চাই না, নানুদের বাড়িতে থাকবো, বাসা ভালো লাগে না, বারবার কান্না করে। বাড়ির পিছনের অংশ এটা, অনেকটাই ধান লাগিয়েছে, ধান হয়েছে ওখানে। মোটামুটি ফসল ভালোই হয়, কিন্তু এগুলা করার কেউই নাই, কে করবে বলেন। প্রত্যেকবার শীতে আমরা বাচ্চাদের পরীক্ষা শেষ হলে বাড়ি যাই, কিন্তু এবার আমার ছেলে এসেছে পরীক্ষা দিবে, কোচিংয়ে পড়াশোনার পরীক্ষা আছে, এই জন্য আমরা যাব না। এই জন্য আমার আম্মা মন খারাপ করছিল যে শীতের পিঠা খাওয়াবো। আমি বলেছি ওনাদেরই ঘুরে যেতে, আসলে আমাদের সময় হবে না। আর শীতের পরেই কিন্তু তাড়াতাড়ি রোজাটা চলে আসবে। ঈদে তো নর্মালি যাওয়া হয় আমাদের বাড়িতে। আর আমার শাশুড়ি বাড়িতে একা থাকে, এই জন্য বাড়িতে মাঝে মাঝে ওর বাবা যায়। শহরের জীবন কি আর করার, এখন তো গ্রামে আত্মীয় স্বজন থাকলে যেতেই হবে। আর মায়া তো একটা কাজ করে, তারপরও কিছু করার নাই, বাস্তবতা মেনে নিতে হবে। গ্রামের জীবন ও শহরের জীবনের মধ্যে অনেকটাই পার্থক্য। আপনি গ্রামে যদি ঘুরতে যান তাহলে ফ্রেশ একটা বাতাস পাবেন, মুক্ত বাতাস। আর শহরের কলকারখানার ধোঁয়া এবং চারিদিকে শিল্প কারখানা গড়ে উঠেছে, এই জন্য বাচ্চাদের নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, মাঝে মাঝে নিজেদেরও খারাপ লাগে। এই জন্য কোথাও আমরা ঘুরতে যাই।
এখানে বাসার সামনের ভিডিওটা, বাসার সামনে এই তো বুঝতেই পারছেন শহরের জীবন কেমন, আর মুক্ত আকাশে পাখিগুলা ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি পাখি হতাম তাহলে মুক্ত আকাশে এভাবে ঘুরে বেড়াতে পারতাম। আমাদের ভিডিওটা অনেকটাই বড়, এটা করতে অনেক সময় লাগছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে বিকেলের আকাশ